জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ১৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা তৈরির কাজে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ কয়েকটি সংস্থা। এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। ডিসি, এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন, আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই ৭০৮ জনের তালিকাটি আবার বড় হবে। বিচার করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দরকার নেই বলে মনে করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নুরেমবার্গ ট্রায়ালের মতো তার অনুপস্থিতিতেই বিচার করা সম্ভব, কারণ শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে হত্যার সব প্রমাণ এখানেই রয়েছে। দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ২০ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠন নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন রাজনীতিবিদ, নাগরিক প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা করেন পাটবস্ত্র নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন তিনি। আমি তো মনে করি অল দিস পিপল নিয়ে আসার দরকার নেই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড। They should be tried just like Nuremberg trial. এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না, সরি, এখানে করেন। They should be tried. আমি অমুককে নিয়ে আসবো, তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। না বুঝে অনেকে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এগুলো বড় কাজ, সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিশ্চয় বসা হবে। এ সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পরিচয় প্রকাশের পক্ষে মত দেন তিনি। ৬০০ যেটা আই উইল ট্রাই টু কনভে ইট, যদিও আমি এখানে বলতে পারবো না যে ইয়েস আই উইল ট্রাই টু কনভে ইট সো দ্যাট এভরিবডি ইজ ক্লিয়ার যে কারা এরা। এর মধ্যে আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি, মোটেও অফিসিয়ালি না, অনেক ছিলেন যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের লোকজন ছিল, এটা আমি শুনেছি। আই এম নট ভেরি শিওর। যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো, ইট শুড বি ক্লিয়ার। ধোঁয়া ছাড়া কোনো কারণ আমি মনে করি। মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ কমিশনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এ দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার দোসররা পোশাক খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তার। বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে সব মন্তব্য করেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় মন্তব্য করে ফখরুল দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে। স্থিতিশীল অর্থনীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বর্তমান সরকারের প্রতি সবার আস্থা আছে, তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকার সংকটে পড়তে পারে। শনিবার ঝিনাইদহে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ঝিনাইদহের 2 তরুণ রাকিব ও সাব্বির। এই হত্যার বিচারের দাবিতে শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতার আন্দোলনের ফসল। একে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে তা হবে ইতিহাস বিকৃতির দিকে হাঁটা। আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশ্যই সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা বলেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি মনে করেন 1 বছর বা 6 মাসে নির্বাচন হলে কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন আসবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে সরকার সমর্থন হারাচ্ছে বলে উল্লেখ করেন নুরুল হক নুরু। বলেন, সরকার পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ, তাই অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা জরুরি। গণহারে মামলার কারণে গণহত্যায় জড়িত মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কয়েকজন সমন্বয়কের অযাচিত কর্মকাণ্ডের কারণে আন্দোলনের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। এ সময় জাতিসংঘে ডক্টর ইউনূসের সফরসঙ্গীরা কিভাবে এবং কেন গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ভিপি নূর। আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, একটি গোষ্ঠী মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতে তৎপর রয়েছে। এভাবে চললে জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা রয়েছে। সংঘবদ্ধ হিংস্রতা থেকে নিরাপত্তার জন্য সরকারের স্পষ্ট পদক্ষেপের তাগিদ শিক্ষকদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন ধরে ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপর হামলা হয়েছে, নিপীড়ন চলেছে নারীর উপর, মাজার মন্দির শিল্প স্থাপনাও বাদ যায়নি সহিংসতা থেকে। বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহতের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অস্থিতিশীলতা দমনে সরকারকে শক্ত হওয়ার পরামর্শ শিক্ষক নেটওয়ার্কের। ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আমল থেকে বের হয়ে এসে আমরা নতুন যখন সমাজ গঠন করছি, তখন আমরা এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। এত বড় জগদ্দল পাথর আমরা আমাদের জাতির মাথা থেকে, দেশের মাথা থেকে, ঘাড়ের থেকে নামালাম, তারপরে যদি আমরা একই রকমের অসহিষ্ণু, একই রকমের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জায়গায় চলে যাই, তাহলে কেমন করে হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপ স্পষ্ট হতে হবে, নইলে ব্যর্থ হবে জুলাই বিপ্লব। মৌখিকভাবে বলেন আর আপনি সরাসরি আক্রমণ করেন, কোনোটাই গ্রহণযোগ্য না। তো সেইটা আমাদের সামনে পরিষ্কার হতে হবে, তাই না? একটা পরিষ্কার দৃশ্য আমাদের সামনে থাকতে হবে। আইনের শাসন থাকলে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না করেও শান্তি বজায় রাখা যাবে বলে মনে করেন শিক্ষকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে আদেশ জারি করে। পাঠ্য বই সংশোধন এবং পরিমার্জনের জন্য গেল 15 আগস্টে 10 সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করেছিল সরকার, যার আহ্বায়ক করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খ.ম. কবিরুল ইসলামকে। তবে এই কমিটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সেখানে কমপক্ষে 2 জন ইসলামিক স্কলারকে অন্তর্ভুক্ত করার দাবি তোলে জামায়াত সহ কয়েকটি দল। এছাড়া 22শে সেপ্টেম্বর জাতীয় শিক্ষক ফোরামের বৈঠকেও সমন্বয় কমিটি নিয়ে আলোচনা হয়। শিক্ষা কমিশনে আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দলীয় সভায় তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, এদেশের 90% মানুষের ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু শিক্ষা কমিশনে তাদের কোনো প্রতিনিধি নেই। এদিকে গত 15 বছরে আওয়ামী লীগ জামায়াতের ওপর জুলুম নির্যাতন করলেও তারা ক্ষমা করে দিয়েছে বলেও জানান তিনি। তবে গণহত্যা, আয়নাঘরে গুম, গণধর্ষণের বিচার দাবি করেন জামায়াতের আমির। আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন, যা এবছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 150 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 860 জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 3174 জন, যার মধ্যে শুধু রাজধানীর বিভিন্ন হাসপাতালেই রোগী 1633 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 15,724 জন আর মারা গেছেন 67 জন। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে রোববার দুপুর নাগাদ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিচু এলাকা অল্প সময়ের জন্য তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তারা। দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তাসহ 3 নদীর পানি। অবশ্য পানি বাড়লেও শনিবার বেলা 3টায় তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে ছিল। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, রোববার দুপুরের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। তাই উত্তরাঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। তিস্তা নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোর যে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর কি। 24 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। এরপরে হচ্ছে আবার পরবর্তী 2 দিনে পানি নেমে যাবে আর কি। আবহাওয়া অফিস বলছে, এবার আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে 64% বৃষ্টি বেশি হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেও সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বন্যার শঙ্কা নেই। 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। সেক্ষেত্রে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, অথবা বিভিন্ন অঞ্চলে আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। লা নিনোর প্রভাবেই বৃষ্টিপাতের এমন তারতম্য বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপের পারফরমেন্স এখন অতীত, নতুন করে শুরু করে দলকে আরও সাফল্য এনে দিতে হবে, সেই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাকিব আল হাসানের হঠাৎ অবসরকে হতাশার বলছেন তিনি। ভারতের মাটিতে টি-20 সিরিজ জিতবে বলেও মনে করেন রিশাদ। একটা বিশ্বকাপ বদলে দিয়েছে রিশাদের জীবন। অজানা এক স্পিনার থেকে হয়ে উঠেছেন বড় তারকা। বিগ ব্যাশ গ্লোবাল টি-20 লিগের মতো জায়গা থেকে ডাক আসা শুরু হয়েছে। টাইগার তারকাদের মাঝে যেন এখন উজ্জ্বল তারা এই স্পিনার। রিশাদ সেই তারকা খ্যাতিতে হারিয়ে যেতে চান না। বিশ্বকাপ ভুলে চোখ রাখছেন ভারত সিরিজে। এটা ওয়ার্ল্ড কাপে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। তো চেষ্টা করবো যে হচ্ছে বেটার কীভাবে করা যায়, ওই প্রিপারেশন চলতেছে। সামনে যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে, ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম। আপনি মনে হয় দেখবেন টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া। তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে। টাইগার স্পিন অ্যাটাকে রিশাদ মাহাদিদের এতদিন লিড দিয়েছেন সাকিব।
হঠাৎ তার অবসরকে হতাশার বলছেন এই স্পিনার। সর্বোচ্চ দিয়ে তার অভাব পূরণের চেষ্টা করবেন। এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা করিনি, যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা, তো এটাই চেষ্টা করতেছি। ভারতের সিরিজ মানেই আইপিএলে খেলার সুযোগ তৈরির মঞ্চ। তাসকিন শরীফুলের সাথে তার দিকেও নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিদের। কি ভাবছেন রিশাদ? আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি যে দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য চেষ্টা করবো। ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ। ড্রিম বলতে ওরকম ড্রিম না, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তার কোনো ইয়া নাই আর কি। বিশ্বকাপে দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ, সুপার 8-এ জয় নেই একটাও। তারপরেও ভারতের মাটিতে দুর্দান্ত কিছু করে সিরিজ জিততে চান এই স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়তি কয়লা, ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। তাই দেশের স্বার্থে ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য সরকার নয়, নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পরামর্শ তাদের। বাড়তি দামের জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করেই গত বছর আদানির বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। চলতি বছর জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে 8 টাকা 22 পয়সা। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ 6 টাকা 20 পয়সা। আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে 7 টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখিয়ে 25 বছরে অতিরিক্ত 1 লাখ কোটি টাকা আদায় করতে পারে আদানি। চুক্তি করা বলে যে অধিকার লাভ করেছে আদানি, তাতে করে আমাদের কাছ থেকে বিদ্যুতের যৌক্তিক এবং ন্যায্য মূল্য অপেক্ষা বেশি মূল্য নেওয়ার সুযোগ পেয়েছে এবং নিয়েছে। সুতরাং ওই চুক্তি আর বহাল থাকতে পারে না। সরকার নিজেই চুক্তি করেছে, সুতরাং সে চুক্তির বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা করতে যাওয়াটা কঠিন। এটা জনগণের পক্ষ থেকে যেতে হবে এবং সেটা পাবলিক ইন্টারেস্টে যেতে হবে। আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায়, শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন না করা, এছাড়া 3 মাস আগে বিদ্যুতের নির্দিষ্ট চাহিদা জানানো, উৎপাদন সক্ষমতার কমপক্ষে 34% বিদ্যুৎ কেনা, 1% বেশি কয়লার অপচয় সহ ক্রয় চুক্তির বিভিন্ন দুর্বলতা। আমি মনে করি না চুক্তি বাতিল কোনো সমাধান। চুক্তি রিভিউ করা যেতে পারে, কিন্তু উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটাতে সংশোধন আনা যেতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করেছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। আইন অনুযায়ী হয়েছে কিনা, আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। আদানির কেন্দ্রের শুল্কের কর অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় সম্প্রতি নিজ দেশে বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।